সমস্যা সমাধান। সমস্যা সমাধান এটি একটি নোটের খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমরা পড়ছি আইন আদালত বা লিখিত পূর্ণাঙ্গ নোট। সমস্যার সমাধান বলতে প্রবলেমেটিক প্রশ্নের যে সমস্যা সেটা কিভাবে সমাধান করব সেটাই কিন্তু এই চ্যাপ্টারে আমি আলোচনা করেছি। তো এখন আমি আইন আদালত বা লিখিত পূর্ণাঙ্গ নোট থেকে সমস্যা সমাধান এই অংশটুকু দেখাই। প্রবলেমেটিক প্রবলেমেটিক প্রশ্ন আসে প্রায় 7টা আইনের প্রতিটা প্রশ্ন, মানে প্রতিটা আইন থেকে প্রবলেমেটিক প্রশ্ন আসে, বা সমস্যামূলক প্রশ্ন বা ফ্যাক্ট বেস কোশ্চেন, বা যে ঘটনামূলক প্রশ্ন। তো এই ঘটনামূলক বা সমস্যামূলক যেই ধরনেরই কথা নাম বলি না কেন, প্রবলেমেটিক প্রশ্ন একটা ঘটনা তুলে দিবে, একটা সিচুয়েশন তুলে দিবে, সেটার উপরে আপনাকে প্রশ্ন করা হবে এটার সমাধান কি। তাই এই চ্যাপ্টারের নাম দিয়েছি সমস্যা সমাধান। তো বাজারের গাইডে বিভিন্ন পদ্ধতিতে লেখা আছে। এক এক গাইডে দেখবেন যে পয়েন্ট দেওয়া আছে, 4টা 5টা পয়েন্ট দেওয়া আছে। কোনো গাইডে কোনো পয়েন্টই দেওয়া নাই, জাস্ট ঢালা লিখে দেওয়া আছে। কোনো গাইডে আবার কোনো প্যারা দেওয়া নাই, কোনো গাইডে 4টা 5টা প্যারা দেওয়া আছে। কোনো গাইডে হয়তোবা মূল উত্তরটা প্রথম দিকেই দেওয়া আছে, আবার আমার নোটে মূল উত্তর আমি শেষে দিয়েছি। মানে যে প্রশ্নের যে উত্তর, সঠিক উত্তর সেটা লাস্টের দিকে দেওয়া আছে। প্রথমে আইন আলোচনা করা হয়েছে এবং ব্যাখ্যা শেষের দিকে দেওয়া হয়েছে। তো কি পদ্ধতিতে লিখলে সবচেয়ে বেশি নম্বর পাওয়া যাবে, আপনি কতটা সময় আছে তার উপর ভিত্তি করে, এবং আপনি কোন পদ্ধতিতে লিখতে পারার জন্য পরীক্ষার হলে নিজেকে উপযুক্ত মনে করছেন, সবকিছু আজকে আলোচনা করব, ব্রেকডাউন করব এবং পদ্ধতিগুলো আলোচনা করব। লিখিত পরীক্ষায় পাশের ক্ষেত্রে ঘটনা বা সমস্যামূলক প্রশ্নের ভূমিকা সর্বাধিক। আপনার ড্রাফটিং এর থেকে প্রবলেমেটিক প্রশ্নের গুরুত্ব সবচেয়ে বেশি। কারণ আমি গত ক্লাসে যখন আলোচনা করলাম 6 প্রকারের প্যাটার্ন প্রশ্নের, তার মধ্যে কিন্তু বললাম যে সমস্যামূলক যে প্রশ্ন, এই প্রশ্নে আপনি লিখলে সর্বাধিক নম্বর পাবেন, 5-এ 5 পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। তো যেহেতু 5-এ 5 পাওয়ার সম্ভাবনা আছে, 100% নম্বর পাওয়ার সম্ভাবনা আছে, তাই এটা কিন্তু আপনার পাশের হাতিয়ার সবচেয়ে বেশি। এবং এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ড্রাফটিং বা মুসাবিদা। তাহলে প্রবলেমেটিক প্রশ্ন যেহেতু সর্বাধিক গুরুত্বপূর্ণ, তাই এটাতে আমরা গুরুত্ব সবচেয়ে বেশি দিব, এবং প্রবলেমেটিক প্রশ্নই সবচেয়ে বেশি আসে। এই প্যাটার্নের প্রশ্নের সঠিক উত্তর করতে পারলে গণিতের মতো শতভাগ নম্বর পাওয়া সম্ভব। অপরদিকে প্রশ্নের উত্তরে মূল বক্তব্য ভুল বা বিপরীত হলে নম্বর কিন্তু শূন্য। আপনার যেটা প্রশ্ন করলো প্রশ্নের উত্তর আপনি এমন উত্তর করলেন যেটা উত্তরটাই ভুল হয়ে গেল। যেমন আমরা হাই স্কুলে অঙ্ক করেছি, যদি 10 নম্বরের অঙ্ক হয় 10-এ 10 দিয়ে দেয়, আর যদি আমার উত্তর ভুল হয়ে যায় তাহলে হয়তো বা 0 দিয়ে দিবে। যদিও আপনার অর্ধেক উত্তর, মানে অর্ধেক হয়েছে অঙ্ক, অর্ধেক লেখার পরে পরের দিকে আপনার কোনো ক্যালকুলেশনে ভুল হয়ে গেছে, আপনার উত্তর মিলেনি, উত্তর ভুল হয়ে গেছে, তাও কিন্তু আপনাকে 0 দিয়ে দিবে। তেমনই কিন্তু প্রবলেমেটিক প্রশ্নের যে মূল উত্তর সেটা যদি আপনি ভুল করে ফেলেন হয়তো বা আপনাকে 0 দিয়ে দিবে। মানে রিস্কি একটা বিষয়, কিন্তু আপনার এখানে আবার কি বেশি, নম্বর বেশি। সুতরাং ঘটনা বা সমস্যামূলক প্রশ্নের প্রস্তুতি ও পরীক্ষার খাতায় উত্তরে সর্বাধিক বেশি গুরুত্ব দিতে হবে। সঠিকভাবে সমস্যা সমাধানের নিমিত্তে লিখিত পরীক্ষার্থীদের জন্য অনুসরণীয় 2টি কার্যকরী কৌশল এই অংশে আলোচনা করা হলো, যথা: কৌশল 1, প্রশ্ন ব্রেকডাউন। অর্থাৎ প্রশ্নটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে। প্রশ্ন কি সেটা যদি বুঝতে না পারেন, কি চাচ্ছে সেটা যদি বুঝতে না পারেন, কি কি তথ্য দিয়েছে প্রশ্নের মধ্যে সেটা যদি ধরতে না পারেন, এবং কোন আইনে প্রশ্ন হলো, কোন ধারাকে টার্গেট করে প্রশ্ন করা হলো, এগুলো যদি ধরতে না পারেন, প্রশ্ন ব্রেকডাউন করতে না পারেন, তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর না করাই ভালো। কারণ আপনি প্রশ্ন বুঝলেন না, মানে উত্তর লিখলে সেটা ভুল হয়ে যাবে, সময় নষ্ট হবে, এবং পরীক্ষার খাতায় আপনার ইমপ্রেশন নষ্ট হবে। ভুল উত্তর লেখার থেকে না লিখাই ভালো। এবং দ্বিতীয় কৌশল হচ্ছে সমস্যামূলক প্রশ্নের উত্তর লেখার পদ্ধতি। আপনার প্রশ্ন যখন ব্রেকডাউন করে ফেলবেন, এবার আপনাকে ভাবতে হবে আমি কি পদ্ধতিতে লিখব। পদ্ধতি অনেক আছে, বাজারে গাইডেও আছে, আমার নোটেও কিন্তু পদ্ধতি আলোচনা করা হয়েছে। এখানে আমি 4টি পদ্ধতি আলোচনা করব। প্রথমে আমরা কৌশল 1, প্রশ্ন ব্রেকডাউন কিভাবে করব সেটা শিখব। ঘটনা বা সমস্যামূলক প্রশ্নের উত্তর শুরু করার আগে মনোযোগ ও সতর্কতার সাথে একাধিকবার একাধিকবার পড়তে হবে। তো একাধিকবার যখন আপনি পড়বেন তখন প্রশ্ন ডিপে যেতে পারবেন, কি চাচ্ছে, কি জানতে চেয়েছে, কি কি তথ্য দেওয়া হয়েছে, কোন আইন থেকে প্রশ্ন করেছে, কোন ধারাকে টার্গেট করে প্রশ্ন করা হয়েছে, সেটা আপনি ধরতে পারবেন। প্রশ্নের 2 বা ততোধিক অংশ থাকবে,
যেগুলো বোঝার চেষ্টা করতে হবে। যদি দুইটি অংশ থাকে, দুইটি যদি অংশ থাকে, তাহলে প্রথম অংশের তথ্য দিয়ে দিবে, অর্থাৎ একটা ঘটনা বর্ণনা করবে, এবং দ্বিতীয় অংশে চাওয়া হবে যে এইটা কি করে লিখতে হবে, মানে এটা কি লিখতে, মানে দ্বিতীয় অংশে হচ্ছে চাইবে যে কি লিখতে হবে, জানতে চাওয়া, মানে প্রথম অংশে তথ্য, দ্বিতীয় অংশে জিজ্ঞাসা। যেমন প্রথম ঘটনা, প্রথম ঘটনা থাকলো, দ্বিতীয় ঘটনা যদি থাকে, দ্বিতীয় ঘটনা থাকতে পারে, নাও থাকতে পারে। তারপর প্রথম জিজ্ঞাসা, মানে আস করবে, জানতে চাইবে। দ্বিতীয় জিজ্ঞাসা, এটা যদি থাকে, থাকতে পারে, নাও থাকতে পারে। উত্তরের সপক্ষে মতামত ও যুক্তি, কি চাইতে পারে, একটা যে উত্তর আপনি করবেন, যে এটার উত্তরে এটা হবে। মনে করেন পেনাল কোড থেকে একটা ঘটনা বলে দিল, এটা কি হবে, চুরি হবে না কোন অপরাধ হবে, এ কি অপরাধ করেছে, এই ধরনের প্রশ্ন করলো। একটা ঘটনা দিল, দিয়ে বললো এ কি অপরাধ করেছে, তখন এটা চুরি যদি হয় তাহলে বলেন এ চুরি, কিন্তু এটা চুরি যে হলো এটা কত ধারা অনুসারে হলো, এর শাস্তি কি হবে, সেটা বলতে পারে। এবং এই প্রবলেমেটিক প্রশ্নের সাথে কিন্তু মুস্তাবিদা যুক্ত করে দিতে পারে, সেটাও আপনাকে লক্ষ্য করতে হবে প্রশ্ন ব্রেকডাউন অংশে। মানে প্রশ্নের মধ্যে কি কি আছে আপনাকে সেটা ধরতে পারতে হবে, এই ধরতে পারাটাই হচ্ছে ব্রেকডাউন বলছি। প্রশ্নের অংশগুলো প্রয়োজনে কলম দিয়ে আন্ডারলাইন করে আলাদা বা চিহ্নিত করতে পারেন। কোন আইনের কোন বিধানকে টার্গেট করে প্রশ্ন সেট করা হয়েছে তা ধরতে পারতে হবে। তা শুরু লেখার শুরুর আগেই কিভাবে উত্তর করবেন তা মনে মনে পরিকল্পনা করে নিতে হবে। প্রশ্ন পড়ে বুঝা, অংশ আলাদা করা, আইনের বিধান, ধারা, অনুচ্ছেদ, আদেশ, বিধি ইত্যাদি ধরতে পারা ও লিখার পরিকল্পনা করা সবকিছুই গভীর মনোযোগ ও সতর্কতার সাথে করতে হবে। আমি গত ক্লাসে যখন প্যাটার্ন আলোচনা করছিলাম তখন আমি বলেছিলাম যে প্রবলেমেটিক প্রশ্নে ভাবতে হবে বেশি, লিখতে হবে কম। তো এই যে প্রশ্ন ব্রেকডাউন করতে আপনার সময় চলে যাবে বেশি, এটাকে ভাবার অংশ আমি বলছি। উক্তরূপে প্রশ্ন ব্রেকডাউন করার জন্য সময় দিতে হবে প্রশ্নভেদে 2 থেকে 4 মিনিট। অতঃপর একটি উপযুক্ত পদ্ধতি অনুসরণ করে লেখা শুরু করতে হবে। সর্বোচ্চ 4 মিনিটের জন্য, 4 মিনিটের মধ্যে কোনো সমস্যামূলক প্রশ্ন ব্রেকডাউন করতে না পারলে, মনে করেন একটা প্রশ্ন নিয়ে 4 মিনিট ভেবে চলেছেন, 4 মিনিট পর্যন্ত ভাবার পরে আপনি যখন দেখলেন যে না আমি বুঝতে পারছি না, প্রশ্ন প্রপারলি ব্রেকডাউন করতে পারছে না, তখন ওই প্রশ্নটা আপনাকে কি করতে হবে, ছেড়ে দিতে হবে। কারণ পরীক্ষার যখন আপনি, মনে পড়ছে হাই স্কুল কলেজে যখন আপনি ম্যাথ করতে যাচ্ছেন, একটা ম্যাথ যদি না পারেন, চিন্তা করছেন যে কিভাবে করব, তাও প্রশ্ন ব্রেকডাউন করতে পারছেন না, বুঝতে পারছেন না কিভাবে অগ্রসর হব, কিভাবে করতে হবে, কোথা থেকে প্রশ্ন হয়েছে, তখন সেটা ছেড়ে দিতে হবে, অন্য একটা প্রশ্নে আপনার যেতে হবে। তাহলে উক্ত প্রশ্নের জন্য সময় নষ্ট না করে পরবর্তী প্রশ্নের দিকে অগ্রসর হতে হবে। তার মানে এই প্রবলেমেটিক প্রশ্ন আপনার এই মুহূর্তে আর করার সুযোগ নাই, পরে যদি পারেন আবার রিট্রাই করবেন, আবার চেষ্টা করবেন, কিন্তু এই মুহূর্তে সেটা আর করার দরকার নাই। কারণ প্রবলেমেটিক প্রশ্নটা আসলেই বেশ প্রবলেমেটিক, যেটা আপনার ব্রেকডাউন করতে কষ্ট হচ্ছে এই মুহূর্তে, হয়তো বা মেন্টাল প্রেশার, বা আপনি ধরতে পারছেন না। তাহলে এটার জন্য বসে না থেকে 4 মিনিট অলরেডি নষ্ট করে ফেলেছেন, আপনি নেক্সট প্রশ্নে চলে যান, পরবর্তীতে আবার ট্রাই করবেন। আর একটা প্রশ্ন ছেড়ে দিলেন বলে কি করার দরকার নেই, ঘাবড়িয়ে যাওয়ার দরকার নেই, নার্ভাস হওয়ার দরকার নেই, কারণ পরে আবার সুযোগ আসতে পারে। আর যদি আপনি বর্তমান যে প্রশ্ন পদ্ধতি, যদি 10-15 নম্বরের প্রশ্ন যদি ছেড়েও দেন, অর্থাৎ আপনি যদি 90 বা 85 নম্বরের অ্যান্সার করেন, তাও কিন্তু খুব সহজে পাশ করা সম্ভব। 100 নম্বরের অ্যান্সার করতে হয় না আর আগের মতো। 100 নম্বরের অ্যান্সার করতে পারলে ভালো, না পারলে আপনি প্যানিক হওয়ার দরকার নেই যে আমি 10 নম্বর বা 5 নম্বর ছেড়ে দিলাম, পাস মনে হয় হবে না। আগে কিন্তু সেটাই ছিল, কারণ আগে সবগুলোই বর্ণনামূলক প্রশ্ন ছিল। এখন যেহেতু প্রবলেমেটিক প্রশ্ন আসে, ড্রাফটিং বেশি আসে, অতএব কম লিখেও কিন্তু কম 15-20 নম্বরের অ্যান্সার না করেও পাশ করা সম্ভব। অন্যান্য প্রশ্নের উত্তর লেখার শেষে রিভিশনের পর পর্যাপ্ত সময় থাকলে আবার উক্ত প্রশ্ন ব্রেকডাউন করতে চেষ্টা করবেন। আশা করি ব্রেকডাউন কিভাবে করতে হবে, কতটুকু সময় দিবেন বুঝতে পারলেন। এরপরে ব্রেকডাউন করা যদি হয়ে যায়, তাহলে কৌশল 2, সমস্যামূলক প্রশ্নের উত্তর লেখার পদ্ধতিগুলো শিখিয়ে দিই। বাজারের গাইডে নানান রকম মানে পদ্ধতি আছে। ঘটনা বা সমস্যামূলক প্রশ্নের উত্তর লেখার উত্তর বিভিন্ন উপায়ে লেখা যেতে পারে। উপযুক্ত পদ্ধতি নির্বাচনের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। কোন পদ্ধতিতে লিখবো এটা কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিতে হবে। তো সিদ্ধান্ত নিতে আপনাকে যদি আমি আগেই হেল্প করি,
কিছু সায়েন্টিফিক মেথড দিয়ে দিয়ে, এবং এই মেথডগুলো আপনি যখন অ্যাপ্লাই করবেন আমার ক্লাস টেস্টে, মডেল টেস্টে, তখন আপনি আগেই একটা স্কিল তৈরি হয়ে যাবে আপনার। প্রশ্নের ধরন, বরাদ্দকৃত নম্বর, কত নম্বর প্রশ্ন, 2, 3, 5, কত নম্বর দিয়েছে প্রশ্নের জন্য, ডান পাশে লেখা থাকে প্রশ্নের নম্বর, মার্কস কত। পরীক্ষার্থীর হাতের লেখার গতি, আপনার হাতের লেখা কেমন দ্রুত সেটার উপরও নির্ভর করবে যে আপনি কতটা লিখবেন, কতটা সময় অবশিষ্ট আছে, আপনি কোন সময় লিখছেন, শুরুর দিকে লিখছেন, মাঝে লিখছেন, না শেষের দিকে লিখছেন। আর 15 নম্বর মানে আর 15 মিনিট সময় আছে, ওই সময় আপনি আরও লিখতে হবে। বা আর 5 মিনিট মাত্র সময় আছে, শেষে আপনি একটা প্রবলেমেটিক প্রশ্নের উত্তর লিখছেন, তখন তো ইচ্ছা করলেও বেশি লেখা যাবে না। আর কতটি প্রশ্নের উত্তর লেখা বাকি আছে ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে আপনাকে পদ্ধতি সিলেক্ট করতে হবে। উপরোক্ত বিষয় ও পরিস্থিতির উপর ভিত্তি করে সমস্যামূলক প্রশ্নের উত্তর লেখার পদ্ধতি তাৎক্ষণিকভাবে ও বিচক্ষণতার সহিত নির্বাচন করতে হবে। এই অংশে আসন্ন বার কাউন্সিল লিখিত পরীক্ষাদের জন্য 4টি ভিন্ন ভিন্ন পদ্ধতি প্রস্তাব করা হলো। এই পদ্ধতির যে কোনো একটি ফলো করতে পারেন। প্রপার মেথড, মানে এখন যে মেথড 1 আমি আলোচনা করব সেটাকে বলছি প্রপার মেথড। যদি এই পদ্ধতি আলোচনা, মানে এই পদ্ধতিতে যদি লিখতে পারেন, আপনার হাতে যথেষ্ট সময় আছে, আপনার হাতে লেখা ফাস্ট, তাহলে প্রতিটা প্রবলেমেটিক প্রশ্ন উত্তর লেখার জন্য প্রপার মেথড বা সবচেয়ে সর্বাপেক্ষা আমার মতে উত্তম একটি মেথড প্রপার মেথড। এই প্রপার মেথড আমি নাম দিয়েছি, বাজারে কোনো গাইডে এভাবে বলবে না যে এটা প্রপার মেথড। একটি প্রশ্ন, এ এর মনিব কিছু মালপত্র বিক্রি করে টাকা আনার জন্য এ কে পাঠায়। এ তার মনিবকে বিক্রিত মালের টাকা দেয় নাই। এ কি কোনো অপরাধ করেছে? দেখেন পেনাল কোড থেকে প্রশ্ন এটা। তাহলে মনিব মানে মনিব মানে মালিক তার চাকরকে, তার কর্মচারীকে বিক্রি করার জন্য মালপত্র দিল, সে বিক্রি করলো কিন্তু টাকা ফেরত দিল না। তাহলে এটা কি অপরাধ হবে, কে বলতে পারবেন? পেনাল কোড কিন্তু আমরা পড়েছি। বাসিত ভাই বলেন তো এটা কি অপরাধ হবে? তা একটু চিন্তা করতেছে জানেন। পেনাল কোড কিন্তু আমরা পড়েছি, রাজীব ভাই বলেন। তাহলে এটা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ধরতে পারলেন তো? আমরা দেখেন জি হ্যাঁ জি জি স্যার, স্যার। আমার এ- তোমার বিশ্বাস। একটু আগে কিন্তু প্রশ্ন ব্রেকডাউন করা শিখালাম, এখন আমরা প্রশ্ন ব্রেকডাউন এখানে প্র্যাকটিক্যালি দেখাবো। তাহলে প্রথমে কি বললাম, প্রশ্নের কি কি অংশ আছে, কি কি তথ্য আছে সেটা আমরা দেখব। এ এর মনিব, মনিব মানে কি? মালিক, ওনার। মালিক। কিছু মালপত্র বিক্রি করে টাকা আনার জন্য এ কে পাঠাই, এখানে মনিব কে সেটা উল্লেখ করা নাই, শুধু এ দেওয়া আছে, বি বা সি কোনো অক্ষর ব্যবহার করা নাই, মানে মনিবের নাম দেওয়া নাই। কিন্তু এখানে এ হচ্ছে কি ওই তার কর্মচারী বা চাকর। তো এ তার মনিবকে বিক্রিত মালে টাকা দেয় নাই, মানে মাল বিক্রয় করেছে বা মাল বিক্রয় না করে মাল রেখে দিয়েছে, মানে মাল আত্মসাৎ করেছে। তাহলে যেহেতু নিজ থেকে দিয়ে দিল বিশ্বাস করে এবং সেটা আত্মসাৎ করলো, তার মানে এটা ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, তাই না? জি স্যার জি। তাহলে এখানে দেখেন তথ্য দিল। তাহলে এই যে গ্রিন অংশটুকু আমি হাইলাইট করলাম, এতটুকু কিন্তু তথ্য, দুইটা সেন্টেন্স। এ এর মনে কিছু মালপত্র বিক্রি করে টাকা আনার জন্য এ কে পাঠায়, এ তার মনিবকে বিক্রিত মালের টাকা দেয় না, এটা হচ্ছে তথ্য দুইটা সেন্টেন্সে। এরপরে জিজ্ঞাসা কি করছে সেটা আমরা দেখব। এ কি কোনো অপরাধ করেছে? এটা হচ্ছে জিজ্ঞাসা এক, মানে এটা জানতে চাচ্ছে। দ্বিতীয় জিজ্ঞাসাও আছে, যদি অপরাধ করে থাকে তবে এ এর কৃত অপরাধের নাম কি? এটা তৃতীয় জিজ্ঞাসা। তৃতীয় জিজ্ঞাসাও আছে, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় জিজ্ঞাসা, অপরাধের নাম কি? এবং তৃতীয় জিজ্ঞাসা হচ্ছে অপরাধের শাস্তি লিখন, সর্বোচ্চ শাস্তি। তাহলে দেখেন এখানে দুইটা, প্রথম যে গ্রিন হাইলাইটেড, এখানে মানে দুইটা সেন্টেন্সে একটা তথ্য দেওয়া আছে বা দুইটা তথ্য দেওয়া আছে যেটা বলি না কেন। এবং এখানে কিন্তু আস্ক বা জিজ্ঞাসা করেছে তিনটা। প্রথমে অপরাধ করেছে কিনা, হ্যাঁ বা না উত্তর করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে অপরাধ যদি করে থাকে তাহলে অপরাধের নাম কি, যদি অপরাধ করে না থাকে সেটা আপনাকে বলতে হবে। আর যদি অপরাধ করে থাকে সেটা সর্বোচ্চ শাস্তি কি হবে। এটার বরাদ্দকৃত নাম্বার দিলাম কত, 5। তাহলে 5 নম্বরের প্রশ্ন, এটা যদি প্রপারলি লিখতে পারেন প্রপার মেথডে, তাহলে কিন্তু 5 নম্বর পাবেন। তো আমরা বিরতির পরে দেখবো যে এটা কিভাবে প্রপারলি লেখা যায়। হ্যাঁ, তো আমরা প্রবলেমেটিক প্রশ্ন আলোচনা করছি।
যে কি কি পদ্ধতিতে প্রবলেমেটিক প্রশ্ন লেখা যায়। প্রথমে আমরা প্রশ্নটা ব্রেকডাউন করে নিব। তো ব্রেকডাউন করা শিখলাম। এই যে আমি গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড এই কালারগুলোতে ভিন্ন ভিন্ন রং ব্যবহার করেছি। আপনারা এভাবে আন্ডারলাইন করতে পারেন, চিহ্ন ব্যবহার করতে পারেন। কলম দিয়ে আপনারা করবেন, যে কলম দিয়ে লিখবেন কালো কালির কলম ব্যবহার করেই এইভাবে আপনারা দাগ দিয়ে নেবেন, অর্থাৎ কতটুকু তথ্য এবং কতটুকু হচ্ছে জিজ্ঞাসা, এবং আমাকে কিভাবে লিখতে হবে সেটা ভাবতে হবে। তো এই ব্রেকডাউনটা আপনাকে আগে করে নিতে হবে, আপনি প্রয়োজনে আন্ডারলাইন করতে পারেন। তো রাজীব ভাই, প্রশ্ন কিভাবে ব্রেকডাউন করতে হবে সেটা যেমন আমি একটু আগে দেখালাম, এবং প্র্যাকটিক্যালি এই প্রশ্নটা ব্রেকডাউন করেও দেখালাম এবং বোঝালাম। তো আপনি প্রশ্ন ব্রেকডাউন করতে বলতে আমি কি বোঝাচ্ছি সেটা তো বুঝতে পেরেছেন, তাই না? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, প্রশ্ন ব্রেকডাউন করতে আপনি কলম যদি ব্যবহার করেন, তো এই যে গ্রিন হাইলাইটেড অংশটুকু যদি আপনি হাইলাইট নাও করেন, আপনি জাস্ট এই যে যদি অপরাধ করে থাকে বা এ কি অপরাধ করেছে এতটুকু আন্ডারলাইন করলেন, অর্থাৎ জিজ্ঞাসাটুকু কিসের উত্তর, কোন প্রশ্নের উত্তর দিতে হবে, জিজ্ঞাসা কি করলো সেটার কি জবাব দিব, এতটুকু আপনি আন্ডারলাইন করতে পারেন। আন্ডারলাইন করাটা জরুরি না, করলে আপনার একটু লিখতে গিয়ে পরে যখন আপনি আবার প্রশ্নের দিকে তাকাবেন তখন সুবিধা হবে। এটা যেহেতু দুই লাইনের দুইটি তিনটি বাক্য দিয়ে লেখা একটা প্রশ্ন, এটা আপনার সহজে ব্রেকডাউন করতে পারছেন। কিন্তু কিছু কিছু প্রশ্ন আছে দেখা যাচ্ছে যে একটা যে প্রশ্ন, প্রশ্নপত্রের অর্ধেক জুড়ে থাকবে, অর্থাৎ হয়তোবা 10টা বা 15টা সেন্টেন্স দিয়ে দিয়েছে, বড় একটা ঘটনা বর্ণনা করেছে, বিশেষ করে সিভিলে অথবা বার কাউন্সিল অংশেও কিন্তু এই ধরনের বড় বড় প্রশ্ন থাকে, যে গল্পই লিখেছে অনেকটুকু, গল্প পড়ে শেষ করতে 2-3 মিনিট চলে যাবে। তো এই প্রশ্নটা ব্রেকডাউন করতে আপনি আপনি প্রথম উত্তর দিলেন যে এটা বিশ্বাসভঙ্গ, তো আপনার সঠিক হয়েছে। তো এই প্রশ্ন ব্রেকডাউন করতে ধরতে যে এটা পেনাল কোডের, এটা হচ্ছে বিশ্বাসভঙ্গ থেকে প্রশ্ন এসেছে। তো এটা বিশ্বাসভঙ্গের সংজ্ঞা কত ধারায় দেওয়া আছে ভাই, মনে পড়ছে? স্যার 404 কি 405 মনে হয়। 405-এ সংজ্ঞা আছে। তো এই যে এটা বিশ্বাসভঙ্গ, এবং এ যে বিশ্বাসভঙ্গ করেছে তার মনিবের সাথে, এবং এটা 405 দণ্ডবিধিতে আছে, পেনাল কোড ধারা 405-এ অপরাধের সংজ্ঞা আছে। তো এইটা আপনি হেল্প কোথা থেকে পেলেন? আমার এমসিকিউ নোট থেকে, তাই না? জি স্যার। তো আমি এই বলেছিলাম আমার এমসিকিউ নোট এমনভাবে তৈরি করা আছে, যদি আমার এমসিকিউ নোট ঠিকভাবে পড়েন তাহলে রিটেনের 80% কাজ হয়ে যাবে। সেটা তো ধরতে পারছেন, বুঝতে পারছেন যে আপনার এমসিকিউ নোট কিভাবে রিটেনে আপনার কাজে লাগছে, কাজে বুঝতে লাগছে, পারছেন? জি স্যার, এইটাই। তার মানে হ্যাঁ আপনি স্যার। যখন রিটেন পরীক্ষা দিবেন তখন এমসিকিউ নোট কিন্তু তাকে রেখে দিলে হবে না, এমসিকিউ নোটটাও কিন্তু পড়ার টেবিলে রাখতে হবে, কারণ এমসিকিউ নোট জি থেকেও স্যার। আপনি অনেক হেল্প পাবেন। এইভাবে আমার এমসিকিউ নোটটা রেডি করা আছে, অর্থাৎ এমসিকিউ নোট থেকে আপনাকে আইনের বিধানগুলো জানতে হবে, সেকশনগুলো মনে রাখতে হবে। জি স্যার। তাহলে এমসিকিউ দুইটা নোট আমার, একটা ফাউন্ডেশন নোট এবং শেষের দিকে আবার আরেকটা রিভিশন বেসে ফাইনাল টাচ নোট দিব। দুইটা নোট এবং এই নোট এগুলো নিয়ে, এবং আমি যে ক্লাস টেস্ট নিই সেগুলোর পিডিএফ যে প্রশ্ন, এই পিডিএফ ফাইলগুলো সেভ রাখবেন, এবং আমি শেষের দিকে আবার বারবার শেয়ার করে দিব। তাহলে আশা করি সমস্যা হবে না। এবার আপনি জানতে পারছেন, আপনি সবই জানেন এমসিকিউ নোট থেকে, যে এইটা বিশ্বাসভঙ্গ, এটা এত ধারায় আছে, এর শাস্তি কি হবে। যেহেতু মনিব অপরাধ করে অপরাধ করেছে, মনিবের জিনিস আত্মসাৎ করার কারণে কিন্তু অপরাধ করেছে, তো এটা কিন্তু 406 ধারার অপরাধ না। ঠিক আছে, 406 হচ্ছে অপরিচিত ব্যক্তি কর্তৃক বিশ্বাসভঙ্গ, বা যার সাথে কোনো এই ধরনের মালিক বা সম্পর্ক নেই। কর্মচারী সম্পর্ক নাই। তো মালিক কর্মচারী সম্পর্ক থাকলে কত ধারা হয়, এটা মনে পড়ছে? জি স্যার, এটা মনে পড়ছে না, কিন্তু 7 বছর সর্বোচ্চ এটা মনে আছে, কারণ হ্যাঁ, চোরের শাস্তির সঙ্গে এর শাস্তিটা মিল আছে। হ্যাঁ, তো চোরের হচ্ছে 79, 80, 81, 82, আর এটা হচ্ছে 6, 7, 8, 9। ঠিক আছে, দেখা যাক কত ধারায় হয়, 7 হয় কি 8 হয়। দেখেন, 6, এখানে 7, 8 আমি হবে স্যার, 8। প্রপার যে মেথড, হ্যাঁ, প্রপার মেথডে আমি বলবো যে একটা আপনি পয়েন্ট দেন, পয়েন্টের নাম দেন ঘটনা। পয়েন্টের নাম কি দেব? ঘটনা। ঘটনা। ঘটনা লিখে আন্ডারলাইন করে দেন, এবং এটা কালো কালি দিয়ে লিখে কালো কালি দিয়ে আন্ডারলাইন করেন। আন্ডারলাইনটা আপনি সোজাও দিতে পারেন অথবা একটু ঢেউ ঢেউ করে দিতে পারেন। আর এখানে দেখেন আমি লিখেছি এত নং প্রশ্নের উত্তর। তো এখানে কত নং সেটা ডট ডট দেওয়া আছে, কারণ এটা আপনি এই প্রশ্নটা যদি আসে কত নং এ আসবে সেটা তো আমি বলতে পারবো না, তাই না? এটা যদি জি স্যার। মনে করেন 6 নম্বর বা 7 নম্বর প্রশ্নে আসে পেনাল কোডের, সেক্ষেত্রে এটা আবার ক খ আছে, তো কয় আসলো না ক্ষয় আসলো,
সাথে আসলো না আটে আসলো, তো এটা তো আমি বলতে পারবো না। তো ওখানে ডট ডট দিয়ে এত নং প্রশ্নের উত্তর বলে আপনি কি করে আন্ডারলাইন করে দিবেন। পরীক্ষার খাতায় কিভাবে লিখবেন সেটা তো শেখাবো। এবং আমার কাছে যখন প্রথম ক্লাস টেস্ট দিবেন, প্রত্যেককে ক্লাস টেস্টের খাতা আমি ওপেন করে প্রত্যেককে আলাদা আলাদা কিন্তু আমি ক্লাস নিয়ে বুঝিয়ে দেবো আপনার খাতায় এই প্রবলেম আছে, এগুলো সলভ করতে হবে। এবং আপনার খাতায় এই জিনিসগুলো ভালো লেগেছে আমার, এগুলো আপনি ধরে রাখার চেষ্টা করবেন। মানে আপনার খাতা আলাদাভাবে ছবি তুলে যখন পাঠাবেন, আমি খাতা দেখব এবং খাতায় কি কি ভুল আছে, বানান কেমন ভুল হচ্ছে, খাতার লেখার শুরু কতটা ফাঁকা হয়েছে, কতটা ঘন লেখা হয়েছে, এভরিথিং আলোচনা করব, যেন আপনি সর্বোচ্চ নম্বর পান। কারণ এমসিকিউ শুধু বৃত্তপূরণ করতে হবে, সেখানে খুব নিয়মকানুন না মানলেও হয়, কিন্তু লিখিতর অনেক নিয়মকানুন আছে খাতা ক্লিন রাখার জন্য, উপস্থাপনা ভালো হওয়ার জন্য আপনার পাস ফেল নির্ভর করবে। তার মানে শুধু জানলেই হবে না, ভালোভাবে লিখতে হবে, উপস্থাপনা ভালো হতে হবে। তো ঘটনা লেখার পরে ঘটনা কি, এর মনিব কিছু মালপত্র বিক্রি করে টাকা আনার জন্য একে পাঠায়, তার মনিবকে বিক্রিত মালের টাকা ফেরত দেয় নাই। দেখেন এখানে হুবহু গ্রিন যতটুকু হাইলাইট করা ছিল ততটুকুই তুলে দিয়েছি। মানে প্রশ্ন জি স্যার। থেকে হুবহু তুলে দিলেই হবে। আপনি হুবহু না দিয়ে দুইটা সেন্টেন্সকে একত্রে করে, আপনি যেমন দুইটা বাক্য আছে একটা বাক্য করতে পারেন, গল্পটা নিজের ভাষাও লিখতে পারেন, নো প্রবলেম, দুইভাবে করা যায়। এরপরে পরের পয়েন্ট হচ্ছে বিচার্য বিষয়। বিচার্য বিষয় অর্থাৎ কি জানতে চেয়েছে, কি কোনো অপরাধ করেছে, যদি অপরাধ করে থাকে এর কৃত অপরাধের নাম ও সর্বোচ্চ শাস্তি কি, এটা হচ্ছে বিচার্য বিষয়। তার মানে প্রশ্ন যখন ব্রেকডাউন করলাম তখন যদি আলাদা আলাদা আমি হাইলাইট করে নিই বা আলাদা আন্ডারলাইন করে নিই, যেমন যে তথ্যটা বিচার্য বিষয় বা ঘটনায় যেটা লিখব, তো একটা আন্ডারলাইন করলাম এভাবে আপনার ঢেউ ঢেউ করে, আরেকটা সোজা টান দিয়ে আন্ডারলাইন করলাম, বা একটা ডট ডট দিয়ে আন্ডারলাইন করলাম, তাহলে আন্ডারলাইন ডিফারেন্ট ডিফারেন্ট যখন আমি করলাম, তখন কিন্তু আমি যখন আবার ওটা দেখে দেখে লিখতে যাব, আপনি দেখে দেখেই তো লিখবেন, প্রশ্ন দেখে মানে খাতায় লিখবেন, তখন কিন্তু আপনার হ্যাঁ, সুবিধা হবে। সুবিধা হবে। তো ব্রেকডাউন যদি আপনি পদ্ধতি অনুসরণ করে করেন তাহলে আপনার এই দুইটা পয়েন্ট কিন্তু প্রশ্ন থেকে আপনি পাচ্ছেন। এরপরে পরেরটা কি, প্রাসঙ্গিক আইন। আপনাকে আইন জানতে হবে। প্রাসঙ্গিক আইন, এই যে এই প্রশ্নটা যে আপনি লিখবেন, সেটা কোন প্রশ্নের মানে কোন আইনের কোন ধারা বা কোন বিধানের আলোকে লিখবেন। আমি কিন্তু এখনো উত্তর লিখছে না, এখন পর্যন্ত উত্তর লিখছে না যে এটা অপরাধ করেছে কিনা বা কি শাস্তি হবে, অপরাধের নাম কি, এটা কিন্তু বলছি না। আমি শেষে বলবো, আমি শেষে বলবো, অর্থাৎ এটাকে আমি একটা কি রাখবো, সাসপেন্স রাখবো, এবং মূল উত্তরটা আমি শেষে দেবো। অনেক গাইডে মূল উত্তর প্রথমে দিয়ে দেয়, আর আগে সিদ্ধান্ত বা উত্তর দেয় এবং পরে প্রাসঙ্গিক আইনটা আলোচনা করে ব্যাখ্যা দেয়। তো আমি কি করি, আমি সেটা করি না। আমি প্রথমে প্রাসঙ্গিক আইন দিব এবং এই আইনের আলোকেই আমি উত্তর দিলাম সেটা বোঝাবো। তার মানে আমি আগে আইন আলোচনা করব, পরে এটার উত্তর দিব। তার মানে আমি ঘটনা দিলাম, বিচার্য বিষয় দিলাম, এবার প্রাসঙ্গিক আইন। প্রাসঙ্গিক আইন মানে আমি যেটার উত্তর করব, কোন আইনের আলোকে উত্তর করব সেটাকে লিখব। দ্য পেনাল কোড, তারপরে কমা 18 and 60, আইনের নাম আমার গাইডে কোথাও যদি বাংলাতেও থাকে, আপনারা পরীক্ষার খাতায় আমার কাছে হোক বা বার কাউন্সিলের পরীক্ষায় হোক বা অন্য কোনো কোচিং সেন্টারে যদি কোনো জায়গায় আপনারা এক্সাম বেসে ভর্তি হয়ে পরীক্ষা দেন, যেখানে হোক না কেন, আইনের নাম সবসময় ইংরেজিতে দিবেন। আপনি ইংরেজি বাংলায় পরীক্ষা দেন আর ইংরেজিতে পরীক্ষা দেন, আইনের নাম মাস্ট বি ইন ইংলিশ। আপনাকে অবশ্যই লিখতে হবে। ইংরেজিতে হতে হবে, কারণ ইংরেজি লিখতে হবে। আহ, আগে বাংলায় আইনের নাম আসতো, কিন্তু যখন জুডিশিয়ারি প্রশ্ন করছে তখন আমরা এমসিকিউ প্রশ্ন হোক, লিখিত প্রশ্ন হোক, প্রশ্নপত্র যদি আমরা দেখি, আইনের নাম সবসময় ইংরেজিতে হোক, আইদার ইংলিশ ভার্সন অর বাংলা ভার্সন। বাংলা ভার্সনের প্রশ্নপত্রেও আইনের নাম ইংরেজিতে, ঠিক আছে? তাই আমরা ইংরেজিতে আইনের নাম দেব। এর এর দেওয়ার পরে 405 ধারায়, তাহলে ধারার কিন্তু আমরা বাংলাতেই লিখব। যদি আমি যেহেতু বাংলা মিডিয়ামের জন্য আপনাদের উত্তর শিখাচ্ছি সেটা, আর ইংলিশ মিডিয়ামে যারা লিখবেন তারা আমাকে একটু বলবেন তাদের অ্যাবিলিটি সম্পর্কে একটু যাচাই করে। তবে আমি ইংলিশ মিডিয়ামে কিন্তু পূর্ণাঙ্গ প্রস্তুতি করাবো না, আমার স্টুডেন্টদেরকে আমি বাংলা মিডিয়ামে প্রস্তুতি করাবো। কিন্তু যারা বিশেষ করে ইংলিশ দিতে চান কিন্তু আমার কোচিংয়ে ভর্তি হতে চান, আমি তাদেরকে আলাদাভাবে হেল্প করব, কিছুটা হয়তো বা প্রশ্নের স্যাম্পল উত্তর লিখে দেব। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এর সংজ্ঞা দেওয়া হয়েছে, তাহলে আমি প্রথমে বলছি পেনাল কোডের এত ধারায়, 405 ধারায় অপরাধমূলক বিশ্বাসভঙ্গের সংজ্ঞা দেওয়া হয়েছে। তার মানে আমি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এটা আমি বুঝে গেছি এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গের সংজ্ঞাটা আমি আগে লিখে দেব। অত্র ধারার বিধান মতে, মানে 405 ধারা বিধান মতে, যে ব্যক্তি বৈধভাবে কোনো সম্পত্তি বা মালের বা অর্থের
জিম্মাদারি বুঝে নিয়ে, তার মানে মনিবের কাছ থেকে মালামাল বুঝে নিল, পরবর্তীতে তা যথাযথ মালিককে ফেরত না দিয়ে নিজস্ব ব্যবহারে পরিণত করে, তবে সে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছে মর্মে গণ্য হবে। তার মানে এই যে 405 ধারার যে সংজ্ঞা, যেটা বলা হচ্ছে অপরাধের এলিমেন্ট, সেই এলিমেন্টের সাথে আমার ঘটনা মিলে যায়নি রাজীব ভাই। জি স্যার, এটা মিলে গেছে। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বলতে মূলত আমানতের খেয়ানত করাকে বোঝায়। এই লাইনটা লিখলে হবে না লিখলে হবে, কিন্তু আপনার সংজ্ঞা যেটা 405 ধারায়, যেটা জিস্ট, 405 ধারার যে বক্তব্য সেটা হুবহু না লিখলেও হবে, আপনি নিজের ভাষাতে লিখতে পারবেন, কিন্তু সেকশন ভুল করা যাবে না। তাহলে এখন পর্যন্ত কিন্তু আমি উত্তর লিখিনি, এখন পর্যন্ত কোনো উত্তর লিখিনি, আমি জাস্ট ঘটনা লিখলাম, বিচার্য বিষয় বিল লিখলাম, প্রাসঙ্গিক আইন লিখলাম। প্রাসঙ্গিক আইন কেন বলছি? এই প্রশ্নের জন্য যে আইনটি প্রাসঙ্গিক, বা যেই আইনটি আমার আলোচনা না করলেই নয়। এরপরে আমি চলে যাব কিন্তু মূল উত্তরে, যেটাকে আমি বলবো সিদ্ধান্ত। সিদ্ধান্তে মানে আমি মূল উত্তরটা লিখব। আলোচ্য ঘটনা, তার মানে আমি একটু আগে যে ঘটনাটা লিখলাম বা প্রশ্নের মধ্যে যে ঘটনাটা আছে সেটা, ও পেনাল কোড 1860 এর 405, দেখেন আমি আইনের নামের কাছে পেনাল কোড, কোডের পর একটা কমা দেওয়া আছে, এই যে কমাটাও যদি না দেন আপনারা, তাও কিন্তু আমি ভুল ধরবো, কমাটাও দিতে হবে। আবার পেনাল কোড লেখার সময় টি বড় হাতের, এই পি বড় হাতের, হ্যাঁ, এই প্রথম অক্ষরগুলো বড় হাতের আপনাকে দিতেই হবে, তারপর সি বড় হাতের, এগুলোকে বলে টাইটেল কেস, অর্থাৎ প্রতিটা শব্দের প্রথম নামের লেটার শুরুতে বড় বড় হাতে দিতে হবে এবং কমা জি স্যার। আপনাকে দিতে হবে। এগুলো যদি দিতে ভুল করেন তাও আমি কিন্তু নম্বর কাটবো, অতএব সতর্ক। জি স্যার। তো পি ছোট হাতের আর বড় হাতের পার্থক্য কি? এই পি এর পরের পরের অক্ষরটা আপনি ই যখন লিখবেন, ই হচ্ছে পি এর যখন ছোট পা বরাবর লিখবেন, তখন সেটা বড় হাতের পি, আর পি যখন মাথা বরাবর ই লিখবেন তখন পি নিচে নেমে গেল, তখন তার ছোট মানে ছোট হাতের পি, তাই না? জি স্যার। তো ক্লাস 2-3 পড়া একটু পড়াই দিলাম আপনাদের, যেন এই জায়গায় ভুল না হয়, আইনের নাম যেন প্রপারলি লিখতে পারেন। এরপরে এর 405 ধারার বিধান বিশ্লেষণ করলে এটি প্রতীয়মান হয় যে, তাহলে এই যে এতটুকু যে কথাটা আমি লিখলাম, এটা কিন্তু একটা ফরম্যাট। আলোচ্য ঘটনা ও এই আইনের এই ধারার বিধান বিশ্লেষণ করলে প্রতীয়মান হয় যে আপনি যে কোনো প্রবলেমেটিক প্রশ্নের উত্তর লেখার সময় এতটুকু লিখতে পারবেন, এই লাইনটা। তার মানে এখানে আলোচ্য ঘটনা ও তার আইনের নাম পরিবর্তন হয়ে যাবে, ধারা পরিবর্তন হয়ে যাবে অন্য প্রশ্নের ক্ষেত্রে। তার মানে এটা হচ্ছে আমার ভাষাগত একটা জ্ঞান, যেটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম, এভাবে আপনি লিখতে পারেন, আপনার নিজের ভাষাতে লিখতে পারেন, নো প্রবলেম। প্রতীয়মান হয় যে, বা জানা যাচ্ছে যে, বা বোঝা যায় যে, এভাবেও লিখতে পারবেন। এবার হচ্ছে মূল উত্তর। এ তার মনিবের মালপত্র বিক্রয়ের জিম্মাদারি বুঝে নিয়ে বিক্রিত মালের টাকা মনিবকে বুঝিয়ে না দিয়ে তা আত্মসাতের মাধ্যমে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এর অপরাধ করেছে। তাহলে অপরাধ করেছে এবং কি অপরাধ করেছে, দুইটার উত্তর এই লাইনের মধ্যে আছে না ভাই? আচ্ছা স্যার, আচ্ছা স্যার। অপরাধ করেছে এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গ কথাটা ভাই আমি কোটেশনে দিয়ে দিলাম। এই যে এই পাশে দেখেন একটা কমা, এই পাশেও একটা কমা, এটাকে বলে এটাকে বলে হচ্ছে টাইটেল মার্ক। হ্যাঁ, একটা একটা করে কমাই দিতে হবে, দুইটা করে কমা হচ্ছে উক্তি বা কথা বা বক্তব্য। যখন কোটেশন বক্তব্য। দিব তখন দুইটা দুইটা করে কমা দিতে হয়, এটা আসলে কোটেশন না, এটা একটা নাম বা টাইটেল। তাহলে অপরাধের নাম বা টাইটেল, তাই এটা একটা করে কমা দিলেই হবে। আমি যখন কোনো কোড তুলে দিব, যখন কোনো পুরো হুবহু কোনো কিছু লিখতে যাব, তখন কিন্তু দুইটা করে কমা দিতে হয়, যেটা কোটেশন মার্ক বলে। দ্যাট ইজ নট, মানে দিস ইজ নট এ কোটেশন, দিস ইজ এ টাইটেল অফ অফেন্স। যেটা হচ্ছে ইংলিশেও লিখতে পারেন, এখানে ব্র্যাকেটে আবার ইংলিশে দিতে পারেন যে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, ইচ্ছা হলে দিলেন, না দিলে সমস্যা নেই, কিন্তু অপরাধমূলক বিশ্বাসভঙ্গ আপনাকে লিখতে হবে। এর অপরাধ করেছে, তাহলে অপরাধ করেছে এবং কি অপরাধ করেছে সেই নামটা আমি দিয়ে দিলাম। নেক্সট, নেক্সট হচ্ছে উক্ত অপরাধের জন্য 408 ধারার বিধান মতে, 408 কেন? ওই যে মুনিবের সাথে বিশ্বাসঘাতকতা করছে তাই, ঠিক আছে, তাহলে জি স্যার। 406 না 7 না 8, এর 408। সর্বোচ্চ শাস্তি স্বরূপ অনূর্ধ্ব 7 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড হবে। তাহলে আমার যে এমসিকিউ নোট, এই এমসিকিউ নোটে একটা চিহ্ন দেওয়া আছে, তারপরে লেখা আছে অনূর্ধ্ব 7, অনূর্ধ্ব 7 ব্র্যাকেটের স অবলিক বি অবলিক, তারপরে দেওয়া আছে প্লাস ফাইন বা অর্থদণ্ড, তাই না এমসিকিউ নোটে? জি স্যার। তো এমসিকিউ এমসিকিউ নোটে দুটো ওই যে আছে। স বি, স অবলিক বি প্লাস ফাইন বা অর্থদণ্ড এভাবে লিখলে হবে না,
আপনাকে যখন পরীক্ষার খাতায় লিখবেন আপনাকে এইভাবে লিখতে হবে যে অনূর্ধ্ব 7 বৎসর পুরোটা সশ্রম বা বিনাশ্রম আচ্ছা কারাদণ্ড। তাহলে সবই লিখলে হবে না, সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড হবে, মানে পূর্ণ বাক্য আকারে লিখতে হবে, পূর্ণ শব্দ আকারে লিখতে হবে। ক্লিয়ার? জি স্যার। তাহলে একটা প্রবলেমেটিক প্রশ্ন যদি আসে, আপনি যদি সম্ভব হয়, আপনার হাতে যথেষ্ট সময় আছে, আপনি সবকিছু বুঝতে পারছেন কোন সেকশন থেকে প্রশ্ন আসছে, কোন আইন থেকে প্রশ্ন আসছেন, আপনি খুব ভালোভাবে লিখতে পারবেন। আপনি এই পদ্ধতিতে লিখেন, যেটাকে বলছি প্রপার পদ্ধতি, সর্বোত্তম পদ্ধতি। এই পদ্ধতিতে লিখলে আমি 5-এ 5 দিব। স্যার ভাষাগত আমার একটা আপনার প্রশ্ন আছে। পরিবর্তন ভাষাগত আপনার পরিবর্তন হতে পারে, কিন্তু আপনি যে 4টা যে পয়েন্ট, ঘটনা, বিচার্য বিষয়, প্রাসঙ্গিক আইন, সিদ্ধান্ত, এটা আপনার সঠিক রাখার চেষ্টা করবেন। ঠিক আছে? যে স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। অবশ্যই। স্যার আমি যদি এইখানে তো মানে আমার সেকশন চাই না, আমি যদি সেকশন না উল্লেখ করে যদি বলি যে এটা একটা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং এর সর্বোচ্চ শাস্তি আছে অনূর্ধ্ব 7 বছর সশ্রম বিনাশ্রম প্লাস অর্থদণ্ড উভয় দণ্ড, আমি যদি ওই সেকশনটা না উল্লেখ করি তাহলে কি কোনো অসুবিধা হবে যদি সেকশন না চাই? এখানে দুইটি সেকশন, 405 এবং 408, এই দুইটি সেকশন যদি উল্লেখ না করেন, দুইটি সেকশনের জন্য 2 নম্বর কেটে দিব আমি, মানে 5-এ 3 দিব, তখন জাস্ট সেকশন উল্লেখ করার জন্য 1 নম্বর করে বেশি পাবেন। ওকে স্যার। আবার আরেকটা মজার বিষয়, আপনার প্রশ্ন থেকে বলি, যদি ভুল সেকশন উল্লেখ করেন, মনে করেন এখানে 405 না দিয়ে 403 দিলেন, আর এখানে 407 দিলেন, তাহলে দুইটা ভুল সেকশন লিখলেন। তাহলে দুইটা ভুল সেকশন লেখার জি স্যার। কারণে, দুইটা ভুল সেকশন লেখার কারণে মানে মানে নম্বর 3 কেটে দিব, যে নম্বর 2 দিব, মানে -1 দিব। মানে যদি সেকশন না দেন তাহলে আমি দিব 3 নম্বর এই প্রশ্নে, আর সেকশন ভুল লিখলে দিব আরো 1 কম, মানে মাইনাস, নেগেটিভ মার্কিং। লিখিত পরীক্ষায় যদি ভুল সেকশন লিখেন আমি নেগেটিভ মার্কিং করে নম্বর দেব, যেন আপনার সেকশনে বেশি গুরুত্ব দেন। বুঝতে পেরেছেন সেকশনের গুরুত্ব কতটুকু? বুঝতে পেরেছি স্যার। যদি সেকশন জানা থাকে সেকশন দিতে হবে, না জানা থাকলে দেওয়ার দরকার নাই, কিন্তু ভুল সেকশন লিখবেন না। এরপরে বুঝতে পেরেছি স্যার। প্রপার মেথড চলে গেল। এবার মানে মডিফাইড মেথড, মানে কিছুটা একটু কাস্টমাইজ করা বা কিছুটা পরিবর্তন করা, পরিবর্তিত পদ্ধতি। আপনি প্রপার মেথডে লিখতে পারছেন না, কিছু কিছু প্রশ্ন আছে যে আপনি 4টা পয়েন্ট, এই প্রপার মেথডে যে 4টা পয়েন্ট, এই পয়েন্ট ব্যবহার করে লিখতে পারবেন না, মানে প্রশ্নগুলো এরকম, বা আপনার সময় কম, আপনি দ্রুত করতে চাচ্ছেন, কোনো না কোনো কারণে আপনি মডিফাইড মেথড, এই মেথডটা সবচেয়ে পপুলার। হ্যাঁ, মানে এই মেথডে বাজারে গাইডগুলোতে বেশি লেখা আছে। তো এই মেথডটা আমার সবচেয়ে পছন্দের। মডিফাই করে আপনি লিখেন। মডিফাই করে লেখাটাও কিন্তু টাফ আছে, আপনার যদি সৃজনশীলতা না থাকে, মানে আপনি যদি 2 কলম বানিয়ে না লিখতে পারেন, আপনার যদি ক্রিয়েটিভিটি না থাকে, সৃষ্টিশীলতা না থাকে, আপনার বানানোর যদি প্রবণতা না থাকে সঠিকভাবে, তাহলে কিন্তু এই মেথডে আপনি লিখতে পারবেন না। এই মেথডে লিখলে কিন্তু সবচেয়ে আপনার ক্রিয়েটিভ কাজ, এবং সবচেয়ে ভালো, এবং সময় কম লাগবে প্রপার মেথডের থেকেও। প্রপার মেথড হচ্ছে সবার জন্য প্রযোজ্য, এই মেথডটা হচ্ছে যারা একটু এক্সপার্ট, জিনিয়াস, তাদের জন্য প্রযোজ্য। সেটাও একটু দেখি। প্রশ্ন হচ্ছে কি, বা সমস্যাটা কি? জনাব ক একজন অ্যাডভোকেট, তিনি সোনালী ব্যাংকে প্যানেল আইনজীবী হিসাবে ব্যাংকের পক্ষে একটি মামলা পরিচালনা করে 20 লক্ষ টাকা আদায়ে ডিক্রি লাভ করেন। আচ্ছা, ব্যাংক কর্তৃপক্ষ তাকে ডিক্রি কার্যকর করার জন্য সংশ্লিষ্ট জমি ক্রয় করতে অনুরোধ করে। তদনুযায়ী, অর্থাৎ সে অনুসারে তিনি ডিক্রি জারির নিলাম হতে তার 2 সন্তানের নামে 2টি কবলা দলিল মূলে জমি খরিদ করেন। এটা হচ্ছে সমস্যা বা ঘটনা, যেটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে তথ্য। এবার ইস্যু কি, অর্থাৎ সমস্যাটা কি, মানে কি জানতে চেয়েছে। তার মানে আমি এখানে কি বলছি, বিচার্য বিষয় না বলে ইস্যু বলছি। বিচার্য বিষয়ের ইংরেজি হচ্ছে ইস্যু। ইস্যুটা হচ্ছে, উক্ত কর্মকাণ্ড দ্বারা একজন অ্যাডভোকেট হিসাবে কি কোনো অসদাচরণ করেছেন। তার মানে এটা হবে হচ্ছে প্রশ্নের মধ্যে এতটুকু তথ্য থাকবে, গ্রিন এবং এই ইয়েলো হাইলাইটেড। প্রশ্নটা বুঝতে পেরেছেন রাজীব ভাই? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমি এটা আপনাদের প্রিন্টের আগে সংশোধন করে প্রশ্নটা কারেকশন করে দেব, সমস্যা হবে না। এবার দেখেন, আমরা প্রাসঙ্গিক আইন আলোচনা করব, এবং প্রাসঙ্গিক আইন আর এরপরে সিদ্ধান্ত আমরা একসঙ্গে লিখবো, একটা পয়েন্ট, মানে এর আগে প্রপার যে মেথড, সেখানে আমরা 4টা পয়েন্ট দিলাম, কিন্তু এই মেথডে আমরা পয়েন্ট দেবো 3টা, একটু ক্রিয়েটিভ ওয়েতে। ব্যাখ্যা সহ সিদ্ধান্ত, আইনের বিধান সহ সিদ্ধান্ত,
সিদ্ধান্ত ও ব্যাখ্যা, যুক্তিসহ সিদ্ধান্ত, তার মানে আপনি এবার প্রাসঙ্গিক আইন ও সিদ্ধান্ত একটা পয়েন্টের মধ্যে নিয়ে আসছেন। এবং এখানে আপনি ক্রিয়েটিভ ওয়েতে লেখার জন্য এখানে আমি 4টা পয়েন্ট দিয়েছি, এর বাইরেও আপনি বানিয়ে পয়েন্ট দিতে পারেন। হয় আপনি লিখবেন ব্যাখ্যা সহ সিদ্ধান্ত, অথবা আইনের বিধান সহ সিদ্ধান্ত, অথবা সিদ্ধান্ত ও ব্যাখ্যা, অথবা যুক্তি সহ সিদ্ধান্ত, যে কোনো একটা লিখবেন। এভাবে 4টা লেখা দরকার নাই। বুঝতে পারলেন কথাটা? বুঝতে পেরেছি স্যার। তাহলে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রণীত আইনজীবীদের জন্য পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধিমালা, বা ইংরেজিতে বলে ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইট, এর দ্বিতীয় অধ্যায়ের 5 বিধি মতে, তাহলে দ্বিতীয় অধ্যায়ের 5 বিধিতে কিন্তু এটা লিখা আছে যে মক্কেলের সম্পত্তির সাথে অ্যাডভোকেট তার সম্পত্তি মিলিয়ে ফেলবে না, মিশ্রণ করে ফেলবে না। আমরা এমসিকিউ ব্যাসে কিন্তু গত ক্লাসে দেখেছি এটা দ্বিতীয় অধ্যায়ের বিষয় 5ম বিধিতে বলা আছে। ফি এর পরিবর্তে জি স্যার। মক্কেলের নালিশি সম্পত্তি গ্রহণ করা হতে একজন আইনজীবী বিরত বিরত থাকবেন, থাকতো। এটা বলা আছে 2-5-এ। এটা করলে কি হবে? অসদাচরণ হবে। তার বিরুদ্ধে কেউ যদি অভিযোগ করে এবং সেটা যদি প্রমাণিত হয়, তাহলে তাকে কিন্তু তিরস্কার করতে পারে, বা 2 মাস বা 6 মাসের জন্য বরখাস্ত করতে পারে। আর গুরুতর যদি অপরাধ করতে, মানে এই ধরনের অপরাধ সে করতেই থাকে, একাধিকবার করেছে, তাহলে তাকে লাইসেন্সটা কি বাতিল করে দিতে পারে, রিমুভ করে দিতে পারে। তাহলে আলোচ্য প্রশ্নে একজন অ্যাডভোকেট হিসাবে একই রকম কাজ করে পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধিমালা এর দ্বিতীয় অধ্যায়ের 5 নং বিধির স্পষ্ট লঙ্ঘন করত অসদাচরণ করেছে, মানে স্পষ্ট লঙ্ঘন করার মাধ্যমে অসদাচরণ করছে। তাহলে করত শব্দের অর্থ কি? করার মাধ্যমে। এতটুকু উত্তর লিখলে হবে। দেখেন খুব দ্রুত হয়ে গেল। প্রাসঙ্গিক আইন প্লাস সিদ্ধান্ত একসাথেই দিয়ে দিলাম। অসদাচরণ করেছে কিনা? হ্যাঁ, করেছে। বুঝতে পারলেন? বুঝতে পেরেছি স্যার। এরপরে পরের যে বিষয়, অ্যাডাপটিভ মেথড। অ্যাডাপটিভ এই কারণে বলছি যে আপনি প্রশ্ন অনুসারে উত্তরটাকে আপনাকে অ্যাডাপ্ট করে নিতে হবে। এবং অ্যাডাপটিভ মেথড দেখেন একটা মাত্র পয়েন্ট। কখন অ্যাডাপটিভ মেথড ব্যবহার করবেন সেটাও আমি শেষের দিকে আলোচনা করছি, আগে মেথডটা দেখে নিই। প্রশ্ন বলছে আপনার মক্কেল শরাফতের পক্ষে, তাহলে আপনার মক্কেল বলতে আপনি নিজে যিনি প্রশ্ন পড়ছেন, পরীক্ষার্থী। তার মানে এখানে আপনাকে অ্যাডভোকেট ধরে নেওয়া হচ্ছে। আপনি অ্যাডভোকেট হয়ে গেছেন, আপনার মক্কেল শরাফত যার নাম, 2 লক্ষ টাকা আদায়ের জন্য কালামের বিরুদ্ধে, আপনার মক্কেল শরাফতের পক্ষে আপনি 2 লক্ষ টাকা আদায়ের জন্য কালামের বিরুদ্ধে চট্টগ্রামের, এখানে 2 লক্ষর কাছে 20 লক্ষ হতে পারে, 2 কোটি টাকা হতে পারে, প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মানি শুট দায়ের করেছেন। মানি শুট মানে অর্থ ঋণ মামলা। জি স্যার। মামলাটি বিচারাধীন অবস্থায় আপনি অবহিত হন যে কালাম চট্টগ্রামের ডবল মুরিং মৌজায় অবস্থিত তার একমাত্র সম্পত্তি 5 কাঠা জমি বিক্রির চেষ্টা করছে। তাহলে মানি শুটের ভবিষ্যৎ ডিক্রি, আপনি যদি মামলায় জিতে যান, তাহলে বাদী হিসেবে আপনি তো ডিক্রি পাবেন, আপনার মক্কেল শরাফত ডিক্রি পাবে। জি তাহলে স্যার। ডিক্রি কার্যকর বা এক্সিকিউশন বা জারি করার নিশ্চিত এর জন্য, মানে নিশ্চিত করার জন্য আপনি আইন অনুযায়ী কি পদক্ষেপ গ্রহণ করবেন। তাহলে মামলা এটা যদি নম্বর 3 দেওয়া হয়, অর্থাৎ নম্বর এখানে কম দেওয়া হয়েছে, নম্বর কম দেওয়া হয়েছে বলে কিন্তু আমরা অ্যাডাপটিভ মেথডে চলে যাচ্ছি। কারণ নম্বর কম, আমি প্রপার মেথডে এত বেশি লিখে লাভ কি? যদি 5 নম্বর দিত তাহলে আমরা হয়তো বা প্রপার বা বেশি লিখতাম। এই মানে কাস্টমাইজ, বা একটু আগে যেটা দেখলাম মডিফাইড মেথডে লিখতাম। অ্যাডাপটিভ কেন? যে যেমন অবস্থা তেমন ব্যবস্থা, যেহেতু কম নম্বর কম করে লিখব। আবার হয়তো বা সময়ও কম আছে, তাই সময় বেশি থাকলে আপনি প্রপারে লিখেন, সমস্যা নেই। তো এখানে দেখেন যে মক্কেলকে আপনাকে হেল্প করতে হবে, যে মামলায় জিতে যে তখন লাভ হবে না যদি সম্পত্তি না থাকে এই বিবাদীর দেওয়ার মতন। আর যথাযথ আইনানুগ পদক্ষেপ জানতে চেয়েছে কি? দেখেন এখানে জানতে চেয়েছে কি, আপনি আইন অনুযায়ী কি পদক্ষেপ গ্রহণ করবেন। তাহলে আমি বলছি যথাযথ আইনানুগ পদক্ষেপ, বা আমার পদক্ষেপ, এভাবেও আপনি লিখতে পারেন, আমার পদক্ষেপ, বা যথাযথ আইনানুগ পদক্ষেপ, বা প্রয়োজনীয় পদক্ষেপ, বা মক্কেলের পক্ষে আমি কি পদক্ষেপ নেব, বা মক্কেলের পক্ষে আমার পদক্ষেপ। আপনি যে কোনো পয়েন্ট দেন একটু ক্রিয়েটিভ ওয়েতে বা সৃজনশীল ওয়েতে।
বিবাদী কামাল যেন চট্টগ্রামের ডবল মোরিং মৌজায় অবস্থিত তার একমাত্র সম্পত্তি 5 কাঠা জমি মানিসুটের রায় ঘোষণার পূর্বে বিক্রি করতে না পারে, মানে এখনো মামলা চলছে, মামলা চলমান অবস্থায়, রায় বা জাজমেন্ট হয়নি। সেজন্য আমি দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1998 আইনের নাম ইংরেজিতে টি, সি, এইচসি, পি, এগুলো আমরা মূল শব্দগুলোর বড় হাতে লিখছি। দেখেন এখানে ওটা বড় হাতে লেখা দরকার নাই। টাইটেল কেজে যেগুলো হচ্ছে আপনার, যেমন এখানে অফ হচ্ছে প্রিপোজিশন, এটা বড় হাতের লেখা দরকার নাই, কিন্তু টি, সি, সি আর পি এগুলো বড় হাতে লিখতে হবে। তাহলে আদেশ 38 বিধি 6 এর বিধান মোতাবেক মানিসুটের রায় ঘোষণার পূর্বে ক্রোকের প্রার্থনায় কি ক্রোক করব, ওই সম্পত্তিটা 5 কাঠা জমি ক্রোক করতে হবে চট্টগ্রামের বিজ্ঞ প্রথম যুগ্ম জেলা জজ আদালতে। এখানে দেখেন আদালতের নাম দিয়ে দিয়েছে, তাই আদালতের নাম আমরা এভাবে উল্লেখ করব। দরখাস্ত দাখিল করব, এটাই হবে আমার মক্কেলের পক্ষে একজন আইনজীবী হিসেবে আমার আইনানুগ পদক্ষেপ বা যথাযথ আইনানুগ পদক্ষেপ। বুঝতে পারলেন ভাই এই পদ্ধতিটা কিভাবে আসছে? বুঝতে পেরেছি ভাই। যখন 2 বা 3 নম্বরের প্রশ্ন দিবে তখন আমরা এইভাবে অ্যাডাপটিভ ওয়েতে লিখব। তার মানে প্রশ্নের নম্বর কম, বেশি লিখব না যদি এরকম হয়, আবার সময়ও কম এক্ষেত্রে। এরপরে আমি আরেকটি পদ্ধতি আলোচনা করছি, সেটার নাম দিয়েছি আমি হ্যাস্টি মেথড। হ্যাস্টি মেথড বলতে তাড়াহুড়ো করে লিখতে হবে, শেষে আর 2-3 মিনিট সময় মাত্র বাকি আছে, শেষে আর 2-3 মিনিট সময় বাকি আছে এবং নম্বরও কম। মানে আমি এটা ছেড়ে দিয়েছিলাম কথার কথা, ওই যে আ, আ, যখন আমি ব্রেকডাউন শেখালাম, ব্রেকডাউনে গিয়ে একটা প্রশ্ন পড়তে গিয়ে বারবার পড়ছি, 3-4 মিনিট 5 মিনিট পড়লাম, পড়ার পরও বুঝতে পারলাম না, ব্রেকডাউন করতে পারলাম না কোথা থেকে আসছে কিভাবে আসছে, তখন ছেড়ে দিলাম। এবং আপনি সবগুলো লিখার পরে শেষে দেখলেন যে আমার আর এই 3 নম্বরের বা 5 নম্বরের একটা প্রশ্ন আমি ছেড়ে দিচ্ছি, একটা লিখে আসি, ভুল হোক হোক, শেষের দিকে ভুল হলে সমস্যা নেই, একটা ট্রাই করতে সমস্যা কি যদি 1-2 নম্বর পেয়ে যায়। তো 2-3 বা 5 নম্বরের একটা প্রশ্ন আপনি ছেড়ে দিচ্ছেন, প্রবলেমেটিক প্রশ্ন, শেষের দিকে লিখবেন, একটু তাড়াহুড়ো করে লিখতে হবে, আর মাত্র 3-4 মিনিট সময় আছে বা 5 মিনিট সময় আছে। তো 5 মিনিট সময় থাকতে ওই সময় আপনার তাড়াহুড়ো করে লিখতে হবে, যেটাকে হ্যাস্টি মেথড বলছে। হ্যাস্টি শব্দের অর্থে তাড়াহুড়ো করে লিখা, তড়িঘড়ি করে লিখা। তো তড়িঘড়ি করে একটা প্রবলেমেটিক প্রশ্ন উত্তর লিখলে কি করে লিখবেন? প্রশ্নটা পড়ি। খুনের চার্জে ক এর বিচার শেষে তাকে খালাস দেওয়া হয়, তার মানে তার বিরুদ্ধে মার্ডার এর চার্জ ছিল, সে খুন করেছে বলে 302 ধারায় চার্জ গঠন করা হয়েছিল এবং বাদী পক্ষ বা প্রসিকিউশন মামলা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে, মামলায় আসামি খালাস পেয়ে গেছে। এক্ষেত্রে তার বিরুদ্ধে দোষিতার কোনো চার্জ ছিল না, এবং এই মামলায় যে এই আসামি যে দোষিতাও করেছে এ কথা কিন্তু কোথাও লিখাও নাই, এবং মামলায় চার্জ গঠনও করা হয়নি তার বিরুদ্ধে। কিন্তু মামলার তদন্তে প্রকাশ পায় যে খুনের সময় ক দোষিতা করেছিল। তার মানে পরবর্তীতে অন্য কোনো মামলার তদন্তে হয়তো এই ঘটনাটা আবার চলে আসছে, এবং আপিলে গিয়ে হয়তো বা আবার, মনে করেন মামলা খালাস পেয়ে গেছে, মামলা আপিল হয়েছে, আপিলে গিয়ে যদি আপিল আদালত বলে আবার পুনরায় তদন্ত করা হোক, তখন যদি আবার তদন্ত করা হয় ওই মামলাতেই, পরে জানা গেল যে খুনের সময় কি করেছে, দস্যুতাও সে করেছে, তখন যদি তদন্তে পাওয়া যায়, বা হয়তো বা সে খুন করেনি কিন্তু দস্যুতা করেছে, ওই ওই রাত্রে খুনও হয়েছে, আবার একটা ব্যক্তি আবার তার বাড়িতে দস্যুতাও সংঘটিত হয়েছে, তো দস্যুতায় সে জড়িত ছিল কিন্তু খুনের সাথে তার কোনো সম্পর্ক নাই, এরকম হতে পারে। অথবা অন্য কোনো ব্যক্তি তাকে খুন করে চলে গেছে ভিকটিমকে, ওই সুযোগে সে ভিন্ন একজন ব্যক্তি এসে দস্যুতা সংঘটিত করেছে, এরকম হতে পারে। হয়তো বা আহত অবস্থায় পড়েছিল ভিকটিম, ওই সময় হয়তো বা দস্যুতা করেছে, হয়তো বা দুইটা বিচ্ছিন্ন ঘটনা কিন্তু ভিকটিম একজন, নানান ঘটনা ঘটতে পারে। তো পরিস্থিতি যাই হোক, প্রথমে মামলা ব্যর্থ হয়েছে, পরে এই মামলায় আসামি যে দস্যুতার সাথে জড়িত ছিল সেটা জানা গেছে। পরবর্তীতে কয়ের বিরুদ্ধে দস্যুতা চার্জ জানা ও বিচার করা যাবে কি, এটা আপনাকে প্রশ্ন করছে। তাহলে প্রশ্নটা ভিন্ন কালার ব্যবহার করি। পরে বলছে কারণ সহ উত্তর দিন। তাহলে আমরা প্রশ্ন ব্রেকডাউন করে ফেললাম। এটা আপনার প্রশ্ন এসেছে হচ্ছে কি থেকে, কোন ফৌজদারি জায়গা থেকে কার্যবিধি প্রশ্ন থেকে। এসেছে বলেন? এখানে উত্তর নিচে দেখতে স্যার পাচ্ছি আমরা।
এটা ডাবল জিওপার্ডি বিষয়ে প্রশ্ন আসছে, অর্থাৎ এখানে পেনাল কোড প্লাস সিআরপিসি দুইটাকে কম্বিনেশন করে প্রশ্ন আসছে। তার মানে এর আগে একবার মামলা হয়ে বিচার হয়ে খালাস পেয়েছে, আবার তার বিরুদ্ধে আবার মামলা করে বিচার করা যাবে কিনা, বা ওই মামলায় তাকে দ্বিতীয়বার ডাবল বিচার করা যাবে কিনা। তো ডাবল বিচার বিষয়টা দোবারা সাজা নীতির বিরোধিতা করছে কিনা, এটা এটা আমরা দেখব। তাহলে 403-এ আছে, নিচে আমরা উত্তর দেখতেই তিন পাচ্ছি। থেকে, হ্যাঁ। তো দেখেন, যেহেতু এটা হ্যাস্টি মেথড, আমরা কোনো পয়েন্ট দেওয়ার এখন সুযোগ নাই, 2 মিনিট সময় আছে, দ্রুত উত্তরটাকে শুধু লিখে দিতে হবে, মানে টাচ করতে হবে। মানে বলে না আমাদের 100% টাচ করে আসতে হবে 100 নম্বরের। তো টাচ করার স্বার্থে এই 3 বা 4 বা 5 নম্বর আমরা ছেড়ে আসবো না, টাচ করে আসতে হবে। আর 2-3 মিনিট সময় আছে, তো এখন আর পয়েন্ট দেওয়ার আমার সুযোগ নেই, প্যারা করার সুযোগ নেই, জাস্ট একটু আমরা ঢালাওভাবে 2-3টা একটা সেন্টেন্স লিখে দেবো। তাহলে কিভাবে লিখবো হ্যাস্টি হইতে? খুনের চার্জে ক এর বিচার শেষে তাকে খালাস দেওয়া হলেও মামলার তদন্তে খুনের সময় ক দোষিতা করেছিল মর্মে প্রকাশ পাওয়ায় পরবর্তীতে কয়ের বিরুদ্ধে দোষিতার চার্জ জানাও বিচার করা যাবে। মানে ডিরেক্ট লিখে দিলাম হ্যাঁ বিচার করা যাবে। জি আমি স্যার। যদি এতটুকু না লিখি, আরো হ্যাস্টি ওয়েতে আরো সংক্ষিপ্তভাবে যদি লিখি, তাহলে আপনি এখান থেকে লিখবেন খুন ক দোষিতা করেছিল মর্মে প্রকাশ পাওয়ায়, এটাও লেখা দরকার নাই। পরবর্তীতে কয়ের বিরুদ্ধে দোষিতায় চার্জ জানাও বিচার করা যাবে, আপনি এখান থেকে শুরু করেন, আরো মানে ছোট হয়ে গেল। যে পরবর্তীতে কয়ের বিরুদ্ধে দস্যুতার চার্জ আনাও বিচার করা যাবে। কারণ, এবার কারণ সহ ব্যাখ্যা চেয়েছে, তাই কারণ খুন ও দস্যুতা ভিন্ন, দস্যুতা দুইটি সম্পূর্ণ ভিন্ন অপরাধের সংজ্ঞার অন্তর্ভুক্ত অপরাধ। আমরা দেখেন 403 যে পড়েছিলাম সেখানে কিন্তু এই কথাগুলো ছিল, যে একই টাইপের যদি অপরাধ হয় তাহলে 403 বা ডাবল জিওপার্ডি রুল অ্যাপ্লাই হয় না, মানে দ্বিতীয়বার অ্যাপ্লাই হয়, তার মানে দ্বিতীয়বার বিচার করা যায় না। আর যদি ভিন্ন ধরনের অপরাধ হয় তাহলে এই রুল অ্যাপ্লাই হবে না, তার দ্বিতীয়বার মানে বিচার আবার বিচার করা যাবে। এটা কিন্তু 403 আমরা আলোচনা করেছিলাম। যারা ব্যাচ ওয়ানের স্টুডেন্ট, এমসিকিউ ব্যাচে, তারা ধরতে পারছেন বা মনে পড়ছে, তাই না? জি স্যার, মনে পড়ছে। তাহলে আপনার যদি এমসিকিউ ব্যাচের আমার স্টুডেন্ট হন এবং আগে যদি আইনটা জানা থাকে, রিটেন ব্যাচে গিয়ে কানেক্ট করতে পারছেন কিনা, আপনার হেল্প হচ্ছে কিনা, এই হেল্প আচ্ছা স্যার। হলে, এই হেল্প হলে আমি যেটা বলছিলাম 80% আপনি এগিয়ে আছেন, সেটা কিন্তু হবে। এবার আপনার জাস্ট হাতে লেখাটা কিভাবে লিখবো সেটাই দরকার। অতএব দুইটা আমি যখনই রিটেন ব্যাচের যখন শুরু করলাম, আপনাদের এমসিকিউ ব্যাচে একটা নোটিশ দিলাম, এবং আমি ফেসবুকেও সেটা দিয়েছিলাম যে এমসিকিউ ব্যাচ এবং রিটেন ব্যাচ যদি একসাথে করাই, অর্থাৎ এমসিকিউ এবং লিখিত যদি একসাথে প্রস্তুতি নেওয়া হয়, একটা অ্যাডভান্টেজ আছে। সেই অ্যাডভান্টেজ ফিল করতে পারছেন রাজীব ভাই? জি স্যার, সুন্দরভাবে ফিল করতে পারছি। কারণ আপনি কানেক্ট করতে পারছেন, আপনার প্রতিবারই কিন্তু এই এমসিকিউ এর নলেজটা আপনার এখানে এসে কাজে লাগছে এবং আপনার মনে পড়ছে। জি স্যার। তার মানে এটা আপনার লাভটা জি কি স্যার। হচ্ছে, আপনার এমসিকিউ এর পড়াটা আরেকবার মনে পড়ছে, আরেকবার রিভিশন হয়ে যাচ্ছে। এই কারণে আপনি জি। রিটেন ক্লাস করছেন বলে কিন্তু এমসিকিউ পাস করার সম্ভাবনাও কিন্তু আপনার বেড়ে যাচ্ছে, যাচ্ছে কিনা? ওকে স্যার, হ্যাঁ, এটা মনে আছে। তো এটা আপনার একটা অ্যাডভান্টেজ। তো ফলে এই ক্ষেত্রে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898, এটা কিন্তু যদিও পেনাল কোডের ঘটনা, আপনাকে উত্তর করতে হবে সিআরপিসি দিয়ে। কারণ এটা সিআরপিসি আবার থেকে, যখন হ্যাঁ। আপনি এই প্রশ্নটা দেখবেন, এটা পেনাল কোডের মধ্যে প্রশ্নটা আসবে না, আসবে কোথায়? সিআরপিসির মধ্যে আসবে, তাই না? হুম। জি স্যার। তাহলে 403 ধারার বিধান মতে দোবারা সাজা মতবাদটি প্রযোজ্য হবে না, প্রযোজ্য হবে না বলেই আবার বিচার করা যাবে দস্যুতার। তাহলে খুবই হ্যাস্টি হইতে সংক্ষিপ্তভাবে লিখে দিলাম। এ দেখেন এখানে 2টা বা 3টা সেন্টেন্স আছে, এটা লিখতে তো 2 মিনিটে এনাফ, এনাফ না? জি তবে স্যার। এইভাবেও যদি লিখেন 3-2 বা 3ই দিয়ে দিতে পারে, শেষের দিকে যেহেতু লিখছেন, বুঝতে পেরেছেন? তো এবার আমার জি স্যার। পরামর্শ কি, যে 4টা তো মেথড দিলাম, আপনি এবার কনফিউশনে ভুগতে পারেন বা কনফিউশন বা দ্বিধা কাজ করতে পারে। স্যার তো 4টা পদ্ধতি শেখালো, বাজারে গাইড যদি খোলেন আরো কিছু পদ্ধতি দেখতে পাবেন, তো কোন পদ্ধতি ব্যবহার করব? ভাই পরামর্শ হচ্ছে আপনার জন্য, এই প্যাটার্নের প্রশ্ন, এই প্যাটার্ন মানে প্রবলেমেটিক প্রশ্নের জন্য সাধারণত সর্বোচ্চ 5 নম্বর বরাদ্দ থাকে, তবে 2 থেকে 5 নম্বর পর্যন্ত যে কোনো নম্বর বরাদ্দ থাকতে পারে। সেক্ষেত্রে প্রশ্নের জন্য বরাদ্দকৃত নম্বর অনুযায়ী উত্তরের পরিধি কম বা বেশি করতে হবে, অর্থাৎ কম লিখবো না বেশি লিখবো, বেশি লেখা মানে প্রপার ওয়েতে বা মডিফাই ওয়েতে, আর কম লিখতে চাইলে আপনি শেষের 2টা ওয়ে, অ্যাডিপটিভ এবং হ্যাস্টি ওয়ে, মানে মেথড। শেষের 2টা ওয়ে কম লিখতে হবে, আগের 2টা পদ্ধতিতে বেশি লিখতে হবে।
তবে পরীক্ষার দিনে, পরীক্ষায় যে পরীক্ষার হলে বসে আছেন, আপনি লিখছেন, তাহলে পরীক্ষার দিনে প্রচণ্ড মানসিক চাপ কাজ করবে। হাতে কতটুকু সময় অবশিষ্ট আছে, মানে আপনি এই প্রশ্নের উত্তরটা কখন লিখছেন, 3 ঘন্টা পরে লিখছেন না প্রথম দিকে লিখছেন, আপনার হাতের লেখার গতি কেমন, দ্রুত লিখতে পারেন না ধীরে লিখেন, এবং প্রদত্ত প্রশ্নের বিষয়ে আপনার কতটা জ্ঞানের গভীরতা, আপনি যে প্রবলেমেটিক প্রশ্নটা পড়ছেন এই বিষয়ে আপনি কতটুকু লিখতে পারবেন। আপনার হাতে সময় অনেক আছে, আরও 2 ঘন্টা সময় আছে, কিন্তু আপনি এই এই বিষয়ে খুব বেশি জানেন না, আপনি অল্প লিখতে পারবেন। মনে করেন আপনার সেকশন মনে পড়ছে, 2টা সেকশনকে টার্গেট করে প্রশ্ন করছে, একটা মনে পড়ছে সেকশন, আরেকটা লিখতে মনে পড়ছে না। একটু বেশি লিখলে ভালো হতো, কিন্তু বেশি লিখতেই পারবেন না, কারণ এই বিষয়ে আপনার জ্ঞানের গভীরতাই কম, মানে ওই বিষয়ে টপিক সম্পর্কে আপনি ভালো জানেন না, এরকম হতে পারে তো, তাই না? তাহলে জি সব স্যার, সব এরকম হতে কিছুর পারে। ওপর নির্ভর করে ভেবে চিন্তে আলোচ্য 4টি পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিতে আপনি উত্তর লিখবেন তা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে।